স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অন ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী এম এ জলিল, আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জায়েদুর রহমান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন নিউজ এডিটর আব্দুর রহমান। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। দিনের সর্বশেষ যে খবরটি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি সেটি হচ্ছে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের রিপোর্টার বিষয়টি ফলো করছেন। আশা করি আমরা আমাদের পরবর্তী সংবাদে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। আরও যে খবরগুলো বাংলা ভিশনে প্রচারিত হচ্ছে তার মধ্যে রয়েছে যে সাবেক দুজন মন্ত্রী, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী, তাদেরকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওদিকে ময়মনসিংহে গ্রেপ্তারের পর দুজন সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত তাদেরকে ঢাকায় আনা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি তাদেরকে ঢাকার ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আরেকটি খবর হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় একটি অনুষ্ঠানে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে না। তারা যে সংস্কার কার্যক্রম চালাচ্ছে তার অনেকগুলোই সংসদের সাথে সংশ্লিষ্ট। সেজন্য তারা বিএনপি মহাসচিব আগামী সংসদের সংস্কার কার্যক্রমের জন্য আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে দেশ গঠনের যে সুযোগ ছাত্র জনতা এনে দিয়েছিল তা নস্যাতের জন্য একটি নানা মহল থেকে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। তিনি এ বিষয়ে সতর্ক থাকতে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে দেন। আরেকটি খবর হচ্ছে ঢাকার রাওয়া ক্লাবে, অর্থাৎ সাবেক প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের যে সংগঠন, সেখানে একটি আলোচনা সভা হয়েছে। সেখানে বিশিষ্টজন সাবেক সেনা কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন। তারা বলেছেন যে ছাত্র জনতার যে মহা অভ্যুত্থান হয়েছে তাতে সাধারণ মানুষ ও ছাত্রদের পাশাপাশি সৈনিকদেরও ভূমিকা ছিল। তারা সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সংস্কারের পক্ষে কথা বলেন। একই সাথে তারা বলেছেন যে ছাত্র, তরুণ এবং রাজনৈতিক দলের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আরেকটি খবর হচ্ছে প্রধান উপদেষ্টা দেশের বিশেষ করে রাজধানীর যানজট নিয়ে কথা বলেছেন। সেখানে প্রধান উপদেষ্টার সামনে একটি পেপার প্রেজেন্টেশন করা হয়। বুয়েটের বিশেষজ্ঞরা সেখানে ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা প্রেজেন্টেশনে জানানো হয় যে দেশের যানজটের ফলে প্রতি বছর 40,000 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। প্রধান উপদেষ্টা যানজট নিরসনে কি করণীয় সে বিষয়ে বিস্তারিত জানতে চান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং তা দ্রুত কার্যকরের জন্য তিনি নির্দেশ প্রদান করেন। আরেকটি খবর হচ্ছে যে জাতিসংঘের যে তদন্ত দল তারা কাজ করছে এবং 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত দেশে যে সকল হত্যাকাণ্ড কিংবা আহত হওয়ার যে সকল ঘটনা ঘটেছে তারা সেসব বিষয়ে সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছেন। একই পাশাপাশি আরেকটা খবর বলে রাখি যে দেশের প্রশাসনে গত 15 বছরে যারা বঞ্চিত ছিলেন তাদের ক্ষতিপূরণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাছে 2,500 কর্মকর্তা তারা পদোন্নতি বঞ্চিত তারা আবেদন করেছেন তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য এবং এ লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছে তারা জানিয়েছে যে তারা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এ ব্যাপারে সরকারের কাছে সুপারিশ করবে। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জায়েদুর রহমান। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির একটি জরিপ, যেখানে দেখানো হচ্ছে যে 81% মানুষ চান সংস্কার কার্যক্রম শেষ করতে যতদিন প্রয়োজন ততদিন এই অন্তর্বর্তী সরকার থাকুক। এমন
জরিপের পর আবার বিএনপি মহাসচিব যখন শঙ্কা প্রকাশ করেন যে একটি গোষ্ঠী চাইছে এই অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল রেখে দিতে, এমন শঙ্কার যৌক্তিকতা আছে কিনা? ধন্যবাদ। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেখলাম এবং উনি যে দুটো গ্রাউন্ডে কথা বলেছেন সে দুটো গ্রাউন্ড যদি আগে একটু বলি, আমার কাছে মনে হয় মোটা দাগে যৌক্তিক মনে হতে পারে। উনি এই যে স্টাডিটা হয়েছে এই স্টাডিটা নিয়ে প্রশ্ন করেছেন, কারণ এই স্টাডির ডিটেল জানা যায় না এবং 81% মানুষ যতদিন, মানে এই যে যতদিন তত, এটা তো আসলে খুবই আনলিমিটেড একটা ব্যাপার। এই আনলিমিটেড ব্যাপারে 81% মানুষের ঐক্যমত্য আছে। আমি দীর্ঘদিন আমার রাজনৈতিক সত্তা সরিয়েও যদি রেখে রাজনীতি অবজার্ভ করার চেষ্টা করছি খুব লম্বা সময়, সংস্কার করে যতদিন লাগে ততদিন, এই পার্সেন্টেজটা নিয়ে আমার নিজেরও দ্বিমত আছে। আমি নিজেও খুব কনভিন্স না। আবারও বলছি মেথোডোলজি বা সব কিছু দেখলে তারা হয়তো সেটা এস্টাবলিশ করতে পারেন। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ কথা যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেটা হলো, আমরা জানি যে সম্প্রতি সরকার 6টা কমিশন করেছেন। এর মধ্যে একটা কমিশন হচ্ছে দুর্নীতি নিরোধ সম্পর্কিত। ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবি প্রেসিডেন্ট, তিনি সেখানে ছিলেন। উনি, মির্জা ফখরুল নাম বলেন, আমি নামটাই বলে ফেললাম, উনি একটা আলোচনা সভায় দেশের নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন আছে এই ধরনের কথা বলেছেন। এবং মির্জা ফখরুল যেটা বলেছেন এটা পুরো সঠিক না। উনি বলেছেন যে সরকারের মধ্য থেকে যদি এই ধরনের কথা বলা হয় তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে। আচ্ছা, এখন জনাব ইফতেখারুজ্জামান আসলে সরকারের অংশ নন, এটা একটু ভুল আছে। 6টা কমিশন হয়েছে, আমি যতদূর জানি এখন পর্যন্ত এরা কেউ বেতনভুক্ত মানুষ নন, এবং যে কমিশন হবে তারা তো আরো সদস্য নেবেন, ওনারা প্রধান হয়েছেন মাত্র, এরা কেউ বেতনভুক্ত নন। যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যদি কেউ না নেন তাদেরকে আপনি আসলে সরকারের অংশ কোনোভাবে বলতে পারেন না। দেশের বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের মধ্যে যারা কোনো যে সেক্টরে কাজ করেছেন তাদেরকে নিয়ে একটা সংস্কারের জন্য প্রাথমিক প্ল্যান, এবং এটাও যোগ করে রাখি তারা সেটা করে দিলেই শেষ হয়ে যাবে তা না। সেটা ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন সব স্টেক হোল্ডার্স, সব মানে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র, অন্যান্য মানুষের বিষয়টা সম্ভবত এরকম যে এই কমিশনগুলো 3 মাসের মধ্যে একটি প্রতিবেদন দিবে, এই নিয়ে আবার সবার সাথে করবে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে। এটা বলার পরও আমি বলি জনাব ইফতেখারুজ্জামানের এই মন্তব্যটা তার জায়গায়। এখন যেহেতু একটা কমিশন অন্তর্ভুক্ত হয়েছেন সরকারের চয়েসে, ওনার এই মন্তব্যটা কিছু কনফিউশন তৈরি করতে পারে। এবং বিএনপির মতো দলের ক্ষেত্রে আসলে উনি বেশ কিছুদিন আগে বলে ফেলেছেন, এটাও ভুল না, আগেও যখন একবার 1-11 হয়েছিল আমরা খেয়াল করবো, সেই 1-11 প্রাথমিকভাবে -2 এ ধরনের আলাপ এসেছিল, 2 নেত্রীকেই মাইনাস করতে চেয়েছে, কিন্তু মূল ঝড়ঝাপটা কিন্তু বিএনপির ওপর দিয়ে গিয়েছে, বিএনপিকে ভেঙেই ফেলা হয়েছিল রীতিমতো। তো সেই ব্যাপারটা কেউ বেশ কয়েকদিন আগে, মানে শেখ হাসিনার পতনের পর জনাব ফখরুল কিন্তু একটু ইন্ডিকেট করেছেন। সুতরাং বিএনপির জায়গা থেকে কিছুটা ভয় পাওয়া, কিছুটা কনফিউজড হওয়া এবং যে ধরনের পরিস্থিতি মাঠে আছে সেটা খুব অস্বাভাবিক না। এবং আমার মনে হয় এই একটা ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগের এক ধরনের ডিজাস্টার তো হয়েছেই, সেই ডিজাস্টারের পরে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। এবং আমি বিএনপিকে, ডিসপাইট অল দ্য ক্রিটিসিজম, বিএনপির অনেক সমালোচনা আছে, কিন্তু দেশের একটা সেন্ট্রিস্ট ফোর্স মোটা দাগে, ও কোনো এক্সট্রিমিজম নেই, এরকম একটা ফোর্স বাংলাদেশে দুর্বল হয়ে যাওয়া ভালো হবে না। এবং সরকারকে এই ব্যাপারে, এটা বিএনপি বলে কথা না, সরকারের দিক থেকে যে কোনো যতদিন প্রয়োজন ততদিন নাগরিক ঐক্য কি এটাকে সমর্থন করে কিনা, আমরা আসলে যতদিন পর্যন্ত নাগরিকের অবস্থান হচ্ছে সংস্কার প্রয়োজন আছে, সেটার জন্য মোটামুটি সময় যদি লাগে। এখন এই যে যতদিন প্রয়োজন ততদিন, এটা মানে ভেগ কথার কি প্রবলেম আছে, এবং আমি মনে করি এটা আসলে শেষও হয়ে যাবে। কারণ হলো যখন আপনি সংস্কারের যে প্রপোজাল তৈরি হবে দলগুলোর সাথে যখন করে ডিসাইড করতে পারবে, তার মানে আমরা আসলে মানে অ্যাম্বিগুয়াস আলোচনা এই জরিপ টরিপ করার চাইতে আমরা আগামী জানুয়ারির মধ্যে আশা করি, কারণ ডিসেম্বরের মধ্যে 3 মাস শেষ হবে, কি পরিমাণ সংস্কারের সবার মতৈক্য হয়েছে এবং সেটা করতে কত সময় লাগবে সেটা আসলে বোঝা যাবে। সুতরাং আমরা মনে করি এটা জাস্ট এই সরকারটা একটা ইলেকশন দিয়ে চলে যেতে হবে কালই, সেটাও মনে করি না। এই সরকারকে একটা উদাহরণ দিই, খুব ইন্টারেস্টিং হবে। ধরুন পুলিশের যে অবস্থা, আপনি কি মনে করেন এই পুলিশকে রেখে সংবিধান সরিয়ে রাখেন? একটা ইলেকশন হচ্ছে, আমাদের এখানে বিএনপির বড় ভাই আছেন, বিরাট পাওয়ারফুল পার্টি, আমার পার্টি ছোট, আমারও ক্যান্ডিডেট আছে, ভাইয়েরা আছে, এবং ভাইয়েরা আসলেন, তাত্ত্বিকভাবে বলছি, আমরা দেখলাম যে আমাদের ওখানে লেভেল প্লেইং ফিল্ড নাই। সো এই কাজ কে করেছে, কে করে? নিশ্চিত পুলিশ করে। বর্তমানে যে পুলিশের অবস্থা দেখছি, রাস্তায় ট্রাফিক পুলিশ হিসাবে কাজ করতে গিয়ে রিক্সা চালকরা তাদেরকে পাত্তা দিচ্ছে না, এই ধরনের ঘটনা আমরা ব্যক্তিগতভাবে জানি। তো এই পুলিশ দিয়ে কি আপনি আসলে আদতে পারবেন যে একটা নির্বাচন যেটা যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে? অথবা আমি খোলাখুলি বলে ফেলি, আওয়ামী লীগ
রাজনীতি করবে কিনা এটা নিয়ে ডিবেট আছে। আমরা ধরে নিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার 101টা কারণ আছে, যুক্তি আছে, কিন্তু ধরে নিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না এবং তারা নির্বাচনে পার্টিসিপেট করতে চায়। আওয়ামী লীগের জন্য তো তখন রাষ্ট্রের উচিত হবে একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, তাই না? সেটা করার মতো সক্ষমতা বা অবস্থা প্রশাসন পুলিশের কি আছে? সো এরকম অনেকগুলো মানে হুটহাট একটা নির্বাচন করে ফেলার পরিস্থিতি আসলেই নাই। অনেক জায়গায় সংস্কার লাগবে। বিচার বিভাগ, আপনার যদি কোথাও আপনি সংক্ষুব্ধ হন বিচার বিভাগে যাবেন, বিচার বিভাগে যে লন্ডভন্ড অবস্থা সেগুলোও ঠিকঠাক করতে হবে। সব জায়গায় আসলে সংস্কার, এটা ছাড়া ভালো নির্বাচন আপনি করতে পারবেন না। না হয় জি। সাবেক ছাত্রনেতা ও বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী এম এ জলিল, এই যে হুটহাট নির্বাচন হলে যেই সমস্যাগুলো সংকটগুলো ডাক্তার জায়েদুর রহমান বলছিলেন রাজনীতির মাঠে এই আলোচনা আছে, কিন্তু বিএনপি তো বলছে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ডাক্তার জাহিদের সাথে প্রথমে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনের দর্শক শ্রোতাদের, এবং ধন্যবাদ সহ আলোচক এবং অত্যন্ত পপুলার মানে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বই বলবো আর কি, ডাক্তার জাহিদুর রহমানকে। তো উনি যেটা বলেছেন ডক্টর জাহিদ, খুব একটা দ্বিমত করার কিছু নাই, এবং বিএনপিও এই ব্যাপারে খুব দ্বিমত করেছে বলে মনে হয় না। কারণ বিএনপি প্রথমেই বলেছে যে সংস্কার প্রয়োজন, যে লন্ডভন্ড করে দিয়ে গেছে এটার জন্য একটু সময় প্রয়োজন, এবং সেই সময়টা যৌক্তিক সময়, বিএনপি একটা যৌক্তিক সময় দিতে চায়। আপনার চিন্তায় রাখতে হবে যে সেই যৌক্তিক সময়টা তো অনির্দিষ্টকাল হতে পারে না, যতদিন খুশি ততদিন হতে পারে না। এই কথাগুলি আজকে যারা আনতেছেন, সামনের দিকে আনতেছেন, আমি মনে করি তারা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যের মধ্যে একটা বিভাজন তৈরির একটা অপচেষ্টা চালাচ্ছে। এই কথাগুলি এই সময় আনাটা একটা বিভাজন তৈরির অপপ্রয়াস ছাড়া আমি অন্য কিছু মনে করি না, এবং এগুলোর থেকে বিরত হয় ডক্টর ইফতেখারুজ্জামান সাহেব যেটা বলছে, এই কথাগুলি থেকে বিরত থাকাই শ্রেয় বলে আমি মনে করি আজকের বাস্তবতার প্রয়োজনে, বাস্তবতার নিরিখে। তো আপনার প্রশ্নটা ছিল যে অবিলম্বে নির্বাচনের দাবি বিএনপির। নির্বাচন তো জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমেই তো হচ্ছে নির্বাচন, এবং এই একটা অধিকারের জন্যই তো জনগণ দীর্ঘ 15 বছর ধরে অবিরাম লড়াই করেছে, তাই না? অবিরাম লড়াই করেছে, এবং এখানে বিএনপি সহ বিরোধী দলের, শুধু বিএনপির বলবো না, 1,500 মানুষকে জীবন দিতে হয়েছে ইতিপূর্বে, এবং এটা হচ্ছে একটা ধারাবাহিকভাবে এই আন্দোলন গড়ে উঠেছে দীর্ঘ 15 বছর ধরে, যেটা চূড়ান্ত পরিণতি লাভ করেছে আপনার 2024-এর 5ই অগাস্ট। অর্থাৎ সমস্ত পুঞ্জীভূত ক্ষোভ, স্বৈর শাসনের নিপীড়ন, দমন নিপীড়ন, নিষ্ঠুরতা, ভোটাধিকার কেড়ে নেওয়া, সব অধিকারকে হরণ করা, লুটপাট, অর্থনীতিকে ধ্বংস করা, সব কিছুর বিরুদ্ধে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, এইটার মানে চূড়ান্ত বিস্ফোরণটা 5ই আগস্ট ঘটেছে। যেমন আমাদের অভিজ্ঞতা আপনাকে বলি, আমি ছাত্র রাজনীতি করেছি, এরশাদ বিরোধী আন্দোলনের ইতিহাসটাই যদি ধরেন, 82 নভেম্বরে আমরা আপনার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম একটা মিছিল জাসদ ছাত্রলীগের পক্ষ থেকে করা হলো, সেখানে পুলিশের লাঠিচার্জ হলো এবং সেটাকে কেন্দ্র করে সংঘর্ষ হলো। সেই সংঘর্ষের মধ্য দিয়ে ছাত্র সমাজ একটা ঐক্যের জায়গায় এসে দাঁড়াল। 83 14ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক একটা সমাবেশ হলো, সমস্ত ছাত্র সংগঠন বলতে এরশাদ বিরোধী মানে ডাকসু সহ সমস্ত ছাত্র সংগ্রাম পরিষদ, যেটার নাম দেওয়া হয়েছিল আপনার ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে, সেই সমাবেশ এবং মিছিলের উপর গুলি চালানোর কারণে সেদিন জাফর, জয়নাল, দীপালি শাহ, কাঞ্চন, মোজাম্মেল সহ অসংখ্য শহীদ হলো। আন্দোলন একটা মাত্রায় গিয়ে ঠেকল। এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে।
সেলিম দেলোয়ার, রাউফুল বসুনিয়া, শাহজাহান সিরাজ অসংখ্য ধারাবাহিকভাবে শহীদ হতে হতে 90-তে এসে এটা চূড়ান্ত পরিণতি লাভ করল। তো আজকেও যদি আপনি এই 5ই আগস্টের যে বিজয়, এই বিজয়টাকে যদি আপনি খণ্ডিত করতে চান, তাহলে কিন্তু আবার বিভাজন তৈরি হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার জন্যই হোক, অথবা আপনার ফ্যাসিস্টের যে প্রেতাত্মার ষড়যন্ত্র, সেটা মোকাবেলা করার জন্য জাতীয় ঐক্য আজকে অত্যন্ত জরুরি। এবং এই ঐক্যে যারা বিভাজন তৈরি করার চেষ্টা চালান, আমি মনে করি যে তারা কাজটি সঠিক করছে। আবার আপনার কাছে আসছি ডাক্তার জাহিদুর রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে একটা মন্তব্য ছিল যে সংবিধান সংশোধন বলি বা পরিবর্তন, এই জন্য নির্বাচিত সংসদ লাগবে। এটা নিয়ে এটা সত্য কথা যে আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান, সেটা ধরুন আমাদের এখনকার সংবিধান তো কার্যকর আছে, কার্যকর থাকলে সেটা অনুযায়ী সংবিধান সংশোধন করার নিয়ম হচ্ছে 2/3 সংসদ সদস্যের সমর্থন লাগবে, এবং বর্তমান সংবিধানে বেশ কিছু আর্টিকেল পরিবর্তনীয় না, 1/3 অফ দ্য কনস্টিটিউশন আপনি পাল্টাতে পারবেন না। ফলে যেটা হয়েছে তাত্ত্বিকভাবে এটা ঠিক, যেহেতু এখন সংসদ নেই, আপনি সংবিধান যদি সংশোধন করেনও তাহলে সেটা কি হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, দুটো প্রশ্ন। একটা আলাপ হচ্ছে এই সরকারের কি এখতিয়ার আছে এই ব্যাপারে কথা বলার। বিএনপির পক্ষ থেকে এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আগেও বলা হয়েছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া এই ব্যাপারে আলোচনাই করা উচিত। উনি আজকে স্পষ্টভাবে বলেছেন সংবিধান রিরাইট করা হবে না সংশোধন করা হবে সেটা একটা নির্বাচিত সরকার করবে। আমি একটা জিনিস বলতে চাই, এই সরকারকে বিএনপির জায়গা থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, কেউ যাতে 1/11 সরকারের সাথে মিলিয়ে ফেলার ভুল না করেন। 1/11 সরকার একটা মিলিটারি কুয়ের সরকার, কারণ সামনে সিভিলিয়ান ছিল, কিন্তু ওটা আসলে একটা কু ছিল, কারণ ওখানে জনগণ রাস্তায় নেমে একটা গণ অভ্যুত্থানের কোনো রকম কোনো পরিস্থিতি ওই সময় ছিল না। এটা একটা গণ অভ্যুত্থানের সরকার, এবং এই সরকার একটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার বলে মনে করি। মির্জা ফখরুল যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হলো ভোটের মাধ্যমে শুধু ম্যান্ডেট হয়, আমি মনে করি না। এটাও ম্যান্ডেট প্রাপ্ত সরকার, কারণ এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া সরকার। এটা আপনি যদি সাধারণ মানুষজনের সাথেও কথা বলেন আপনি এই পারসেপশন পাবেন। এখন কি করা উচিত? আমি মনে করি তাদের সংবিধান নিয়ে আলাপ করা উচিত, কি করা উচিত, কতটুকু করা উচিত। এবং আমার বিএনপির কাছে প্রশ্ন, জলিল ভাই আছেন এখানে, সেটা হলো যদি বিএনপি মনে করে তারা সংবিধানের বেশ কিছু জিনিস সংশোধন করবে, আপনাদের 27 বা 31 দফা আছে, তার মধ্যে কি বেশ কিছু জিনিস আপনারা বলছেন, যদি সেটা হয়ে থাকে আমরা একত্র হয়ে সেগুলো অ্যামেন্ড করে ফেলি, এগুলো আমরা করব, একমত হয়ে যাই। কারণ বাংলাদেশেই নজির আছে, আগে ঘটে যাওয়া ঘটনা আপনি পরে সংবিধানে পার্লামেন্টে গিয়ে র্যাটিফাই করছেন, ভেরি মাচ পসিবল। আর আমরা যদি একমত হতে পারি তাহলে ইভেন একটা নতুন সংবিধান নতুন করে লেখা হবে কিনা সেটা আরেক ডিবেটের জায়গা, আমি সেটা আমার অবস্থান বলছি না। এই ডিবেটটাও আছে, রিরাইট করার কথা, অনেক গুরুত্বপূর্ণ পুনর্লিখন বারবার বলা হচ্ছে, হ্যাঁ বেশ কয়েকজন বলছেন। একটু যদি বলে রাখি, আমি ব্যক্তিগতভাবে ওই আলোচনা এখন আজকে ঢুকছি না, আমি পুনর্লিখন প্রয়োজন আছে আমার কাছে মনে হয় না। কেউ কেউ বলছেন পুনর্লিখন ছাড়া চলবেই না, এটা ভিন্ন আলোচনা, আমার জরুরি মনে হয় না। যাই হোক, আপনি যদি সেটাও করেন, সেটাও আপনি আসলে বর্তমান বিদ্যমান ব্যবস্থার মধ্য দিয়ে করে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক করা যেতে পারে। এখন মোদ্দা কথাটা হচ্ছে বিএনপিকে মেন করতে হবে তারা আসলে সংবিধানের মোটামুটি একটা সংস্কারও চান কিনা। যদি চান সেটাই সরকারের সময় হলে অসুবিধা কি? একটা ছোট উদাহরণ দিই, বিএনপি মনে করে যে তারা বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করবেন এবং তাদের 27 দফা এটা আছে। এখন বিচার বিভাগ স্বাধীন করার জন্য মাজহার হোসেন মামলার রায় অনুযায়ী আলাদা সচিবালয় আরো অনেকগুলো কাজ করা বাকি আছে। এবং শুধু সেটা না, কনস্টিটিউশনের আর্টিকেল 116-এ এই যে বিচারকদের পদোন্নতি, তাদের চাকরির নিয়োগ বিধি, এগুলো সব রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলোচনার প্রেক্ষিতে করবেন। রাষ্ট্রপতি মানে আসলে এটা প্রধানমন্ত্রী, তো সরকারের পুরো নিয়ন্ত্রণে আছে। এখন 116-কে যদি আমরা পাল্টে শুধু সুপ্রিম কোর্টের অধীনে দিয়ে দিই নিম্ন আদালতকে, বিএনপি কেন এটা নিয়ে দ্বিমত করবে? বিএনপি তার বলছে সে বিচার বিভাগের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত করতে চায়। সেই জন্য আমি মনে করি বিএনপি এই যে একটা ব্লকেড তৈরি করছে যে নির্বাচিত সংসদ ছাড়া এটা হতে পারে না আলোচনা, এটা ভুল। বিএনপির উচিত এই যে কমিশন হচ্ছে, কমিশনের সাথে আসা, তাদের সাথে বসা, কমিশন যে দেবে
এমনকি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য আলোচনা করা। একটা কথা বিএনপির মনে রাখা দরকার বলে আমি মনে করি, সেটা হচ্ছে দেশের আপামর জনসাধারণ হয়তো কনস্টিটিউশনের প্রয়োজন বা এটা সংশোধন করলে কি হবে বোঝে না, কিন্তু এটা প্রত্যেকটা প্রান্তিক মানুষের জীবনকেও টাচ করে। সুতরাং বিএনপি যদি জনগণের কল্যাণ চায়, আবারও বলছি বিএনপি যতটুকু চায়, যা চায় সেটা দ্বিমত হতে পারে, সেটা আলাপ আলোচনা হবে, কিন্তু এই সরকারের সময়ে এটা হবে না। এই যে একটা সুইপিং কমেন্ট আছে, এই কমেন্টটা বিএনপির ভুল বলে আমি মনে করি। জি, এম এ জলিল, জি আপনি কি বলবেন বিএনপির সংবিধান জায়গাটিতে ডাক্তার জাহিদুর রহমান যে কথাটি বলছিলেন? না, এখানে তো একটা জিনিস তো খুব পরিষ্কার, সেটা হলো যে জনগণের মালিকানাটা চলে গেছিল, রাষ্ট্রের উপর থেকে জনগণের মালিকানাটা চলে গেছিল। তো এটা ফিরায় আনতে হবে, এটা ফিরায় আনতে গেলে আমাকে একটা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তো ডাক্তার জাহিদের সাথে আমি একমত যে এই সরকার যেন সেই ব্যবস্থাটা করতে গিয়ে নিরপেক্ষ চরিত্রটা হারায় না ফেলে, এটা খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে। এবং নির্বাচন তো মানে জনগণের মালিকানা, জনগণের মতামত প্রকাশের মাধ্যমেই তো হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটাকে সাংঘাতিকভাবে শেখ হাসিনা কলুষিত করেছিল, তার মতো করে সে সংবিধানটাকে ওইভাবেই সাজাইছিল যাতে করে মানুষ নির্বাচন নাম থাকবে কিন্তু মর্মবস্তুর দিক থেকে একটা নির্বাচিত সরকার আসবে না, তার ইচ্ছাটারই প্রতিফলন হবে। সংবিধানের সেই অন্তরায়গুলোকে সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় যে সংবিধানের যে বিষয়গুলো আছে সেগুলোকে সংশোধন করা যেতে পারে, অধ্যাদেশের মাধ্যমে সেগুলো করা যেতে পারে। এবং আলটিমেটলি আমাদের যত তাড়াতাড়ি আমি তো বলছি যে জাতীয় ঐক্যটাকে বজায় রেখে আমরা যত তাড়াতাড়ি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে যেতে পারবো আমাদের দেশের ভবিষ্যতের জন্য তত ভালো। যে আশঙ্কাটা অনেকে তৈরি করার চেষ্টা করতেছেন যে বিএনপি আবার এসে এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করে কিনা, সময়ের ব্যবধানে কিন্তু আপনার অভিজ্ঞতা হয়ে গেছে যে ফ্যাসিস্ট শাসন কেউ কায়েম করতে গেলে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। পরিণতি কি হবে এই অভিজ্ঞতা আমার মনে হয় যে এটা হয়ে গেছে। আর এখন যদি জুজুর ভয় কেউ সামনে আনে, যে জুজুর ভয় দেখিয়ে প্রলম্বিত করার চেষ্টা করে, সেটাও কিন্তু খুব গ্রহণযোগ্য মানুষের কাছে হবে বলে আমি মনে করি না, জনগণের কাছে হবে বলে। আবার এই ধরনের একটি মন্তব্য কিন্তু আছে যে আওয়ামী লীগ বিএনপি দিন শেষে একই মুদ্রার এপিঠ ওপিঠ কিনা। এইটা যারা বলতে চান তারা কি সঠিক বলছেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, তারা কি সঠিক বলছেন? বেগম খালেদা জিয়া, বিএনপির ভুল ত্রুটি আছে, নিঃসন্দেহে আছে, বিএনপি ভুল করেছে বলে অনেক মাসুল দিতে হয়েছে, কিন্তু একথা তো সত্য যে বেগম জিয়া তার জীবনটাকে উৎসর্গ করে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের মূর্ত প্রতীক হিসাবে জাতির কাছে তিনি আবির্ভূত হয়েছেন শেষ পর্যন্ত। আজও কিন্তু তিনি হসপিটালে, তিনি আরামায়েশের জীবনযাপন করতে পারতেন, আপোষ করতে পারতেন, কিন্তু মানুষের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই প্রশ্নে তিনি আপোষ করেননি বলে আজকে তার জীবন সায়ান্নটা কিভাবে কেটেছে, হ্যাঁ আজকে পর্যন্ত কিভাবে কাটছে, এটা তো আপনারা দেখতেছেন। তো কাজেই এই বিএনপিকে আওয়ামী লীগের সাথে যারা তুলনা করতে চান তারা কি কাজটা সঠিক করতেছেন? মানে তারা কি বিএনপির উপর সুবিচার করতেছেন? আমি মনে করি যে এটা বিএনপির উপর দারুণভাবে অবিচার করা হচ্ছে। ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক দল এবং তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তোলার তাগিদ এক ধরনের বিশিষ্ট যদি রাওয়া ক্লাবে নিউজ এটা বলছেন, সেখানে সেনাবাহিনী সংস্কারেরও পরামর্শ আসছে। জি, দুটো বিষয়, রাজনৈতিক দল এবং তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক ব্যবস্থা, সেনাবাহিনীও সংস্কারের পরামর্শ। আমি রাজনৈতিক দল এবং তরুণদের সমন্বয়ে ঠিক ওনারা কি চেয়েছেন আমি দুঃখিত যে আমি বিস্তারিত পড়িনি। ওনারা কি বলছেন যে এখন তরুণরা কি রাজনৈতিক দলের বাইরে থেকে যুক্ত হবেন আমি আসলে জানি না, নাকি ভিন্ন রাজনৈতিক দল করবে? ভিন্ন রাজনৈতিক দল করলে তো তারা রাজনৈতিক দলই হয়ে গেল। ভাষাটা বলছে ওনারা মনে করছেন
যে তরুণরা রাজনৈতিক দল ছাড়া ক্ষমতায় আসবেন, ক্ষমতার সাথে থাকবেন, রাজনৈতিক ব্যবস্থা, মানে রাজনীতি জিনিসটা কি এতই খারাপ? মানে এটা আমাদের হারাম হয়ে গেল যে এটা এরকম। একটা কথা খুব স্পষ্ট, খুব স্পষ্ট, রাজনীতিবিদ নানান সমালোচনা আমরা করতে পারি, দিনের শেষে দেশ চালাবে সারা পৃথিবীতে রাজনীতিবিদরাই। সুতরাং কারো যদি মনে করে রাজনীতি কলুষিত হয়েছে, এই দল কলুষিত, সেই দল কলুষিত, আপনারা যে কেউ একটা রাজনৈতিক দল শুরু করুন, সুন্দর রাজনীতি করুন, করে বাকিদেরকে আপনারা ডিফিট করুন, ক্ষমতায় যান, সুন্দর সুন্দর কাজ করুন। এটা ছাড়া আর কোনো পথ আসলে নেই, ফুল স্টপ। কেউ যদি মনে করে, ধরুন এখন এই ধরনের আলাপ বা অভিযোগ আসা শুরু হয়েছে যে আপনার কোনো অথরিটি ছাড়া, ধরুন এখন যে সরকারটা আছে সেই সরকারটার অথরিটি আছে, কিন্তু আমাদের ছাত্র এবং আমি আরো স্পেসিফিকলি যদি বলেই ফেলি যে সমন্বয়ক নামে বহু মানুষজন বেশ কিছু জায়গায় দায়িত্ব পালন করছেন, যেটা পালন করার কোনো রকম কোনো অথরিটি তাদের নাই, কিন্তু করছেন। আমি জানি না ওনারা কি চাইছেন যে এরকম অনেককে সাথে নিয়ে কিছু হবে কিনা, যদি হয়ে থাকে আমি এটার বিরুদ্ধে বলছি। বাট আমি এটা খুবই একমত যে এই মুভমেন্টটা অন্তত সামনে যারা ছিলেন, নেতৃত্ব শব্দটাও ব্যবহার করতে চাই না, তারা সামনে ছিলেন, এই মুভমেন্টটা আসলে নেতৃত্বের মুভমেন্টও ছিল না, ছাত্ররা ছিলেন। তারা যদি মনে করেন যে তারা দেশকে ভালো এবং তারা ভালো কিছু দিতে পারলে অসাধারণ হবে, আমি খুব মন থেকে চাই। এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন করে রাজনৈতিক দল গ্রো করার স্কোপ আছে, যেহেতু আমরা যত যাই বলি আমরা ক্ষমতায় তো যাই নাই, যেহেতু ক্ষমতায় না গেলে হয় কি, আপনি এখন পর্যন্ত অসাধারণ সম্ভাবনা দেখাতে পারেন। বিএনপি বহুবার ক্ষমতায় ছিল, সুতরাং বিএনপি ক্ষমতায় থেকে বেশ ভুল করেছে, সেই ভুল নিয়ে অন্য রাজনৈতিক অপর রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারে, সুতরাং করে আওয়ামী লীগও দেখা গেল করে তারা অসাধারণ স্বপ্ন তৈরি করে ক্ষমতায় আসতে পারেন, হয়েছে আমাদের কাছেই অরবিন্দ কেজরিওয়াল পেরেছেন, তাই না? তো ওনারাও পারুক। সেনাবাহিনীর প্রসঙ্গে বরং আমি একটু আসতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আমি আসলে সন্দিহান, আমি স্পষ্টভাবেই বলি, এবং এখনকার এই স্বাধীন অবস্থায় বলতে কোনো সমস্যা নেই। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যে কাজটা করেছেন, উনি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলেছেন, উনি বিচার বিভাগ ভেঙে ফেলেছেন, উনি পুলিশকে, খেয়াল করুন, উনি পুলিশকে স্রেফ একটা পেটোয়া বাহিনীতে পরিণত করেছেন, উনি সাংবাদিক বলে কিছু রাখেননি। এই যে আজকে দুজন তথাকথিত সাংবাদিক লিখছেন সবাই, এই দুজনকে আমি সাংবাদিকই মনে করি না, পালাতে হয়েছে, এদেশে ইমাম পালিয়ে যাচ্ছে, সাংবাদিক পালাতে হয় কেন, তাই না? সো আপনি কোন প্রতিষ্ঠান রাখেন, আমাদের বাইতুল মোকাররমের খতিব, মানে আমাদের দেশের সবচেয়ে বড় মসজিদটার সবচেয়ে বড় ইমাম যিনি, জাতীয় মসজিদ, এবং ওখানে আরো অনেক ইমাম আছে, উনি সর্বোচ্চ ইমাম, ওনার রাষ্ট্রীয় মানে পদমর্যাদা অনেক উঁচুতে উনি, মানে ওনাকেও পালাতে হয়েছে। ফলে আপনি সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, এবং একইভাবে আপনি সেনাবাহিনীরও কতটুকু ক্ষতি হয়েছে, আপনি যেহেতু সেনাবাহিনী আমাদের সমাজে খুব বেশি আলোচিত হয় না, অনেক ক্ষতি করেছেন। তো সেনাবাহিনীরও কিছু কিছু উইং, জিয়াউল আহসান বলে একজন জেনারেল কি করেছেন এনটিএমসিতে বসে, আমরা এখন সেসব স্টোরি জানছি। ডিজিএফআই নামক যে সংস্থাটা, সেই সংস্থার মধ্যেও মিলিটারি পার্সোনাল আছে, তারা কি করেছে। জনাব এসকে সিনহা স্পষ্টভাবে দুজন ডিজিএফআই চিফের নাম বলেননি যে তার উপরে কি করেছে না করেছে, একজন কিভাবে তাকে চাপ দিয়ে বের করে দিয়েছে, মানে দেশের বিচার বিভাগ ধ্বংস করার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কিভাবে ব্যবহার করা হয়েছে। শুধু সেটা না, দীর্ঘদিন ট্যাবু করে রাখা হয়েছিল বিডিআর যে ম্যাসাকার হয়েছে, সেটা আজকে তো কথা বেরোতে শুরু করেছে, আপনি তো এটা ঠিকমতো তদন্ত করেননি। এবং শুধু সেটা না, আমি অবাক হয়ে দেখি যে অভিনাশ পালিওয়াল, সোয়াস, লন্ডন ইউনিভার্সিটি অফ লন্ডনের সোয়াস, যেটা সাউথ এশিয়ান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ সেন্টার, সোয়াস হচ্ছে আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ, সে পালিওয়াল একটা বই লিখেছে যেখানে উনি দাবি করছেন যে বাংলাদেশে রীতিমতো মিলিটারি ইন্টারভেনশন করার প্রস্তুতি ভারতের ছিল, তাদের প্যারাট্রুপাররা রেডি ছিল। সো এই আলোচনা এখন আসছে যে এর সাথে ভারত জড়িত আছে কিনা, সো দ্যাট আপনি আমাদের এই মিলিটারিকে যথেষ্ট দুর্বল করে ফেলতে পারেন। সো নানামুখী কাজ হয়েছে, নানামুখী, খুব গুরুত্বপূর্ণ। রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে তার দুদিন আগে আমি গিয়েছিলাম, এবং সেই অনুষ্ঠানে আমি অনেকের কাছে শুনে এসেছি তুচ্ছ কারণে শুধুমাত্র সরকারের প্রতি শতভাগ আনুগত্য দেখানো হচ্ছে না বলে অনেককে আর্মিতে পাঠানো হয়েছে। ফলে মিলিটারির মধ্যেও আমাদের একটা বড় প্রবলেম আছে বলে আমি মনে করি, এবং এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এবং আমরা কোন সময় বসে কথা বলছি, যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনৈতিক বক্তব্য না, উনি ওনার কমান্ডারদের সাথে বসে বলছেন তিনটা ঘটনাকে একত্র করে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনের সাথে মানে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের সাথে বাংলাদেশ পরিস্থিতি মিলে তাদের আনওয়ান্টেড ঘটনার মুখোমুখি হতে পারে, অ্যান্ড দে শুড বি রেডি ফর দ্যাট।
মানে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। ভারতের সাথে আমরা যুদ্ধ করে জিততে যাচ্ছি, কিন্তু ভারত আমাদেরকে আক্রমণ করলে আমরা যথেষ্ট ডেটারেন্ট রাখতে পারছি কিনা সেসব প্রশ্ন আসছে। সুতরাং আমি মনে করি মিলিটারির মধ্যে সিরিয়াস সংস্কারের দরকার আছে। এটাকে পেশাগত একটা বাহিনী, মিলিটারিকেও সরকার নষ্ট করতে চেয়েছে কেন? মিলিটারি ডে টু ডে লাইফে লাগে না, কিন্তু সরকার ভয় পেয়েছে মিলিটারি তা কখনো তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় কিনা। একটা কথা না যোগ করলেই না, সবকিছুর পরও আমাদের মিলিটারিকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে হবে, কারণ তারা জনগণের পালস বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে মিড টু লোয়ার লেভেল অফিসারদেরকে নিয়ে যখন বসেছিলেন, তারা সরাসরি বলেছেন যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না, মানুষের উপরে গুলি চালাবেন না। শেখ হাসিনা ব্যর্থ হয়েছে, তারপর আমাদের সংস্কার করে এইটাকে একটা প্রফেশনাল বাহিনীতে কনভার্ট করা দরকার। আপনার কাছে এই বিষয়ে শুনবে একটি বিরতির পর। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। এম এ জলিল, কথা হচ্ছিল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে কয়েকজন সমন্বয়ক আছেন, তাদের মধ্যে বেশ কিছু মন্তব্য, এরই মধ্যে রাজনৈতিক দল বলে যে রাজনীতি কি এতটাই খারাপ। ডক্টর জাহিদুর রহমান বলছেন যে রাজনীতিবিদদের রাজনীতিকে এক ধরনের নেতিবাচক দৃষ্টিতে দেখার যে প্রবণতা। না না, নেতিবাচক মন্তব্য এখন ওদের মন্তব্যগুলোকে কিভাবে বলবো আমি? কিছু কিছু মন্তব্য তো যেটা অনভিপ্রেত, তাই না? কিছু মন্তব্য অনভিপ্রেত এবং আকাঙ্ক্ষা থাকতে পারে, নতুন দল করার যদি আকাঙ্ক্ষা থাকে, এটাকে আমি স্বাগত জানাবো এই কারণেই যে গণতান্ত্রিক চর্চায় নতুন দল তৈরি হতে তো অসুবিধা নাই, কিন্তু এর মধ্যে যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকে, এর মধ্যে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে। তাহলে তো এই সরকার নিরপেক্ষ চরিত্রটা হারাই ফেলবে এবং আজকে যে এই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটা বিনষ্ট হয়ে যাবে। এই জায়গাটাতে যাওয়া তাদের জন্য সঠিক হবে না, কারোর জন্যই সঠিক হবে না। তো এখানে আমার মন্তব্য এইটুকুই। অনেকগুলো জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছিল, সেখানে সেনাবাহিনী সংস্কারের মানে কথা এখন আসছে। না না, আমি তার সাথে একমত। সেনাবাহিনীকে যেভাবে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার প্রথা এবং প্রতিষ্ঠান সবগুলোকে তো একেবারে ডিস্ট্রয় করে দিছে, সেখানে সেনাবাহিনীকে প্রথমেই টার্গেট করেছিল। 2009 সালে ক্ষমতায় আসার পরপরেই প্রথম টার্গেট করেছিল সেনাবাহিনীকে, এই যে বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এখানে খুব স্পষ্ট, এখানে আমাদের একটা আন্তর্জাতিক শক্তি যাদের মদতে তারা টিকে ছিল এবং এখনো যারা তাদেরকে মদত দিচ্ছে, সেই আন্তর্জাতিক শক্তির সহায়তা এই কথাগুলোতে বেরিয়ে আসতেছে। ওই তখনকার সেনা অফিসারদের মুখ থেকেই এখন বেরিয়ে আসতেছে যে তাদের প্রত্যক্ষ সহযোগিতা একটা ব্লু প্রিন্ট করে আমাদের দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার চক্র। কারণ আমাদের সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল এবং ইতিহাসের বাঁকে বাঁকে আপনি যদি দেখেন, সকল জাতীয় সংকটে সেনাবাহিনী জনগণের ঐক্যের মধ্য দিয়ে একটা মানে ইতিহাসের বাঁকে বাঁকে অনেক সংকটকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এবং সর্বশেষ যদি এই 24-এর 5ই আগস্ট বলেন, সেখানেও সেনাবাহিনীর যদি এই সমর্থনটা না দিত, সেনাবাহিনী যদি নিরপেক্ষ ভূমিকাটা পালন না করত, তাহলে সফলতা এত তাড়াতাড়ি আসতো কিনা আমার সন্দেহ আছে। এটা স্বীকার করতেই হবে। তবে হ্যাঁ, সেনাবাহিনী, আমি ডক্টর জাহিদের সাথে একমত যে সেনাবাহিনীর যে পেশাদারিত্ব, সেনাবাহিনীর যে ঐতিহ্য, এটাকে বিনষ্ট করার যে অপচেষ্টা হয়েছে বা বিনষ্ট যতটুকু করেছে, সেই ড্যামেজটুকুকে রিপেয়ার করতে হবে। সেনাবাহিনী একটা পেশাদার বাহিনীতে পরিণত হোক, সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হোক, এইভাবে সেনাবাহিনীটাকে গড়ে তোলার জন্য যা যা সংস্কার দরকার সেটা করতে হবে। জি, ডক্টর জাহিদুর রহমান, আমরা যখন কথা বলছি, মঙ্গলবার থেকে জুলাই আগস্টের সহিংসতা তদন্তে জাতিসংঘের অনুসন্ধান দল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। 8 সদস্যের প্রতিনিধি দল কাজ করবে। নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ তারা একটি প্রতিবেদন দেবে। মানে ঠিক ন্যায় বিচারটা যেন নিশ্চিত হয়, কি করা দরকার। খুবই জরুরি এটা। এবং আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে, আমি মানুষকে ব্লেম করার আগে যদি এটা ভাবি,
আপনি যখন দীর্ঘদিন একটা চরম স্বৈরাচারী সরকারের অধীনে থাকেন, আপনি যখন অত্যাচারিত হতে থাকেন ক্রমাগত এবং অকল্পনীয় অত্যাচার, মানে আমি প্রায় বলছি একটা কথা, শেখ হাসিনা শুধু জুলাই মাসেই মানুষ খুন করেননি। আমরা অনেকে হঠাৎ করে উঠে মনে হলো জুলাই মাসে শেখ হাসিনা এরকম করলেন, সুতরাং আমরা শেখ হাসিনার বিরুদ্ধে নামবো এবং তাকে পতন ঘটিয়ে যা হলো শুধু জুলাই আগস্টই হলো। এবং কেউ কেউ হঠাৎ করে শেখ হাসিনার পদত্যাগ চাইতে শুরু করলেন শেখ হাসিনা যখন 19 তারিখের মধ্যে এই ম্যাসাকারটা করলেন। তারপরে কোনো ইন্টেলেকচুয়াল হঠাৎ করে মাঠে আসলেন, না উনি ক্ষমতায় থাকতে পারেন। উনি ক্ষমতায় থাকতে পারেন না, আমরা বহু আগে থেকে বলছি, 14 সালের পর থেকে বলছি যে ম্যান্ডেট ছাড়া কোনো রাইট নেই। সো প্রচুর ঘটনা ঘটেছে। যেটা বলছিলাম, দীর্ঘদিন আপনি মানুষকে যখন অত্যাচার করতে থাকেন, মানুষ তো একটা অ্যানিমালও, তার কতগুলো মানে ইনবর্ন ইনস্টিংক্টস আছে, ওর প্রতিশোধ পরায়ণতা আছে। প্রতিশোধ পরায়ণতা মানে আমার উপর যখন অবিচার চাপিয়ে দেওয়া হয়েছে, আমিও বিচার টিচার না করে সেই অবিচারটা তার উপরে ফেরত দেব, সেই টেন্ডেন্সি কাজ করে। কিন্তু একটা যে দেশের স্বপ্ন আমরা দেখছি, সেই দেশে তো আসলে এটা হতে পারে না। আমরা সামাজিক ন্যায় বিচারের কথা বলেছি আমাদের প্রিয়াম্বলে মুক্তিযুদ্ধের। সো আমরা ন্যায় বিচারের কথা যখন বলি, আমরা আওয়ামী লীগের জন্য ন্যায় বিচার চাইতে হবে। ধরুন আমি আরো স্পেসিফিক উদাহরণ দিই, ডক্টর ইউনূস, উনি প্রধান উপদেষ্টা এখন। এই ভদ্রলোক যখন কোর্টে যেতেন, লিফট বন্ধ করে রাখা হতো, উনি যাতে হেঁটে 7-8 তলায় উঠতে হয়। ওনাকে খাঁচার মধ্যে ঢোকানো হয়েছিল এবং ফর নাথিং ওনাকে কি পরিমাণ হয়রানি করা হয়েছে আমরা দেখেছি। ওনার পাসপোর্ট আটকে রাখা হচ্ছে, বিদেশে যেতে ঝামেলা করা হচ্ছে, ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আমার এই যে জনাব মোজাম্মেল বাবু, জনাব শ্যামল দত্ত, নাম বলেই ফেললাম, ওনার শেখ হাসিনার সাথে বসে সাংবাদিক সম্মেলনের নামে আসর বসিয়ে ডক্টর ইউনূসের 14 পুরুষ উদ্ধার করতে আমরা দেখেছি। তো এখন উনি ক্ষমতায় আছেন, কথার কথা, যদিও অসাধারণ, আমি ওনাকে প্রশংসা করতেই চাই। ওনার প্রথম যে ভাষণ আছে সেটাও উনি ন্যায্যতা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের উনি ন্যায় বিচারের কথা বলছেন। কিন্তু আমরা সবাই তো এইরকম নই, আমাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা থাকতে পারে। ফলে কোথাও এটা ঘাটতি হয় কিনা এই ঝুঁকি কিন্তু আমাদের থাকতে পারে। যেমন কিছু কিছু আওয়ামী লীগ নেতাকে, অত্যন্ত ঘৃণ্য আওয়ামী লীগের মানুষজনকে যখন কোর্টে নেওয়া হচ্ছে, থানায় আক্রমণের শিকার হয়েছেন, কোর্টের প্রেমিসেস সরকারের কাস্টাডিতে থাকার অবস্থা, এগুলো সব ওটার বহিঃপ্রকাশ। কিন্তু আমরা এটা হতে দিতে পারি না। তো সেই কারণে আমাদের দিক থেকে তো সতর্ক থাকতে হবেই যে আমরা আমাদের কোথাও আমাদের ওই নির্যাতিত মানসিকতা বের হয়ে তার উপর যাতে কোনো রকম কোনো বেইনসাফি না হয়। সেই জায়গায় জাতিসংঘের এই ইনভলভমেন্টটা আমার মনে হয় আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে কাজ করবে। এবং বৈশ্বিকভাবে আমরা মনে করি আমাদের বিরুদ্ধে প্রচারণা থাকবে। খেয়াল করবো, আওয়ামী লীগ তো আছেই, তাদের বেসুমার টাকা আছে, মানে কত টাকা এটা আসলে হিসাব করলে মাথা আমাদের নষ্টই হয়ে যাবে। মানে আওয়ামী লীগের এত টাকা আছে, তাদের দেশের ভেতরে তো বটেই, তাদের বাইরে আছে। এবং ভারত দেশটার নাম বলতেই হবে, কিছু করার নেই, কারণ হলো এই দেশটা এখনো আমাদের এই সরকারের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপও ঠিকঠাক মতো তৈরি করেনি এবং সেই টেন্ডেন্সি দেখা যায় না। সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রচারণার সুযোগ আছে। তো জাতিসংঘের ইনভলভমেন্ট এবং এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আমরা ফলো করতে থাকি, ওই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে জানানো কঠিন হবে। এটা আমাদের জন্য ভালো। সো চমৎকার, আমাদের এটা কন্টিনিউ করব। জি, এমনি জুয়েল, আপনিও কি তাই মনে করেন কিনা যে জাতিসংঘের অবস্থান একটা মানে আন্তর্জাতিক মানটা অক্ষুণ্ণ রাখতে? না, এটা তো দ্বিমত করার তো কিছু নাই, এটা তো দ্বিমত করার কিছু নাই। তবে আমি উপসংহারে যেটা বলবো, মানে সময় বোধহয় খুব বেশিও নাই, আমি যেটা বলবো যে বর্তমান সরকারের মানে সংস্কারের কাজগুলি দ্রুত সম্পন্ন করে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দীর্ঘদিন ধরে মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত, সেই ভোটাধিকারটা প্রতিষ্ঠা করা এবং এই ভোটাধিকার প্রতিষ্ঠার পথে যে অন্তরায়গুলি আছে অথবা ভবিষ্যতে যাতে অন্তরায় তৈরি না হয়, এমন কিছু সংস্কার করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই হবে জাতির জন্য, জাতির ভবিষ্যতের জন্য। আমি মনে করি যে এটাই হবে উত্তম কাজ এই সরকারের জন্য। তো আর ওই নতুন দল প্রসঙ্গে তো বললাম, নতুন দলকে আমি, যে কোনো নতুন দলকে আমি আসতে পারে জনগণ নির্বাচনের মধ্য দিয়ে যাকে গ্রহণ করবে, বিএনপিকে যদি গ্রহণ না করে, বর্জন করে, বিএনপির বলার কিছু নাই। নতুন কাউকে যদি গ্রহণ করে, বিএনপি সেটাকে স্বাগত জানাবে। এই তো হওয়া উচিত, এই তো প্র্যাকটিসটা হওয়া উচিত, যে প্র্যাকটিসটা এখানে অনুপস্থিত হয়ে গেছিল। তো এইভাবেই বিষয়গুলোকে চিন্তা করে এইভাবে
এগিয়ে নিয়ে যাওয়া এবং সংস্কার কার্যক্রমগুলিকে দ্রুত সম্পন্ন করে সংস্কারেরও একটা, যে কারণে বিএনপি মহাসচিব বলেছিল যে একটা রোড ম্যাপের কথা বলেছিল, এই রোড ম্যাপটা যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব দিয়ে দিতে পারলে, যেমন প্রধান উপদেষ্টা লাস্ট মিটিংয়ে বলেছেন যে কমিশনগুলো হওয়ার পরে, কমিশন রিপোর্ট দেওয়ার পরে আপনার একটা ডায়ালগ উনি ওপেন করবেন স্টেক হোল্ডারদের নিয়ে, রাজনৈতিক দল, সুশীল সমাজ, নাগরিক সমাজ, অন্যান্য মানে সমাজের অন্যান্য প্রতিনিধি সকলকে নিয়ে এই কাজগুলি দ্রুত সম্পন্ন করে একটা নির্বাচনের পথে এগিয়ে যাওয়া এবং জনগণের ভোটাধিকারটা নিশ্চিত করা, রাষ্ট্রে জনগণের মালিকানাটা প্রতিষ্ঠা করা, এই উদ্দেশ্যটা নিয়ে পথ চললে আমার মনে হয় জাতীয় ঐক্য বিনষ্টের কোনো সম্ভাবনা থাকবে না। জি, ডাক্তার জাহেদুর রহমান, আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় প্রথম মার্কিন একটি প্রতিনিধি দল, গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল 3 দিনের সফর শেষ করে গেল। এই সফরের পর ঢাকা ওয়াশিংটন সম্পর্ক সাথে একটু যুক্ত করতে চাই, যেহেতু অনুষ্ঠান একেবারেই শেষে ভারত থেকে শেখ হাসিনার একের পর এক ফোন আলাপ ফাঁস, বলা হচ্ছে উনি ওই পারে বসে উস্কানি দিচ্ছেন, মানে সব মিলে ঢাকা ওয়াশিংটন, ঢাকা দিল্লি, এই সম্পর্কের সমীকরণগুলো। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডোনাল্ড লু যেহেতু ভারত হয়ে এসছেন, আমাদের এক ধরনের ইন্টারপ্রিটেশন আছে উনি ভারতের ব্রিফিং নিয়ে এসে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করবেন। এটা ঠিক না। মানে ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্ট আছে ডোনাল্ড লুর ইয়ে নিয়ে, তাহলে ওনার কর্মসূচি দেখলেই আমরা দেখবো উনি একা নন, ওনার মতো আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিফেন্সের আমেরিকার, উনি ওখানে ছিলেন। ওনারা দুজন মিলে ভারতীয় 2 কাউন্টার পার্টের সাথেও তারা বসেছেন, তাদের ডিফেন্স কোঅপারেশন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এগুলো নিয়ে কথা বলেছেন। সো এটা পূর্ব নির্ধারিত এবং ওনাদের মতো ব্যস্ত মানুষ যখন আসবেন একসাথে এগুলো ইয়ে করে আসার কথা। তবে হ্যাঁ, অফিসিয়ালি না বললেও বাংলাদেশ একটা ইস্যু বা এজেন্ডা থাকবে, এটা আমরা ধরে নিতে পারি, কারণ ডোনাল্ড লু এই জোনের দায়িত্বপ্রাপ্ত। এবং সেটা এই না যে ভারত যা বলবে, ভারত যেহেতু সরকারকে পছন্দ করছে না আমাদের, উনি এসে সেই ব্রিফ নিয়ে এসে আমাদের সরকারকে ভারতের মতো করে চলতে বলবেন, এটা একেবারেই না। আমেরিকা এই জোনে বাংলাদেশের উপরেও তার ইন্ডিভিজুয়াল পলিসিতে কাজ করছে। গত ইলেকশনের আগে একটা স্ট্র্যাটেজিক কারণে ভারতের চাপে হয়তো তারা একটু নিউট্রাল হয়েছিল। সো রেদার উনি ভারতকে বোঝাবেন বা প্রয়োজনে কিছুটা চাপও দেবেন বাংলাদেশের সাথে। তার সবার সাথে তো চিরকাল সুসম্পর্ক নেই, ভারতের সাথে তো সুসম্পর্কের যে শর্ত আছে ওটা আমি বা ভবিষ্যতে আর কোনো সরকারও যদি না মানে আমি তার বিরুদ্ধে কথা বলবো। ভারতের সাথে সুসম্পর্কের মানে যদি আপনার তার স্লেভ হতে হবে, দাস হতে হবে, তাকে প্রভু মানতে হবে, সুসম্পর্ক হবে না তাহলে। কিন্তু লিস্ট একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে, সেই ওয়ার্কিং রিলেশনশিপের জন্য রায়দার উনি করবেন এবং সেটার জন্য আমাদের কোনো দাঁড়িয়ে, যে বললেন যে ত্রিমুখী, ভারতের সাথেও তো আমাদের বাইল্যাটারাল ব্যাপার আছে। ভারতের সাথে আমাদের যা যা হয়েছে তার একমাত্র দায় ভারতের। ডক্টর ইউনূস বিরাট অপরাধ করে ফেলেছেন। কি করেছেন? উনি পিটিআইতে ইন্টারভিউ দিয়েছেন। পিটিআই ইন্টারভিউটা যদি কেউ পড়ে, যে কাউকে পড়ার সময় অবাক হবে যে উনি আপত্তিকর কি বলেছেন। উনি শেখ হাসিনাকে বলেছেন তোমরা রাখছো, তাকে আমরা ফেরত চাইতে পারি, তার আগ পর্যন্ত সে যদি থাকতে চাও নাকে মুখ বন্ধ রাখতে হবে। উনি বলেছেন তোমাদের সাথে আমাদের যেসব অসম চুক্তি আছে আমরা এগুলো রিভিজিট করব, আমাদের করিডোর এবং আদানি চুক্তির কথা উনি ক্লিয়ারলি বলেছেন। আমাদের তিস্তার পানি তুমি দিবা কিনা, কতটুকু দাও ক্লিয়ারলি বলো, তাহলে আমরা আমাদের প্ল্যান করতে পারবো। মানে কোন কথাটা অপরাধ হয়ে গেছে, পাপ। কিন্তু যারা মোদি জাতিসংঘের যে সাইড লাইনে বৈঠক করতে চাইলেন উনি গোসা করেছেন, উনি সাইড লাইনে বসবেন না। কারণ কি? কারণ ভারতীয় পত্রিকা বলছে পিটিআইতে ডক্টর ইউনূস যেভাবে কথা বলেছেন সেটা মানে স্রেফ একটা স্বাধীন দেশের প্রধানের মতো কথা বলাটাও ভারত আর নেয় না। সো ভারতকে আসলে ঠিক হতে হবে, এটার জন্য আমেরিকা যদি তাকে বোঝাতে পারে বোঝাবে, নাহলে ভারতকে আসলে বুঝতে হবে। কারণ আমি ক্লিয়ারলি মনে করি ডক্টর ইউনূসের একটা বিরাট কাজ হয়েছে, সেটা হলো আমরা এতদিন একদম একটা কলোনির মতো ছিলাম, করদ রাজ্যের মতো ছিলাম। সেই জায়গায় একটা স্বাধীন রাষ্ট্রের প্রধান যেভাবে কথা, উনি জায়গাটার বেঞ্চমার্কটা সেই জায়গায় নিয়ে গেছে। ভবিষ্যতে জলিল ভাইদের দলও যদি ক্ষমতায় আসে কোনো প্রয়োজনে, ওনারাও ওইটা মেনটেন করতে বাধ্য হবে। কারণ আত্মমর্যাদা নিয়ে বাঁচা ছাড়া আমরা আসলে টিকে থাকতে পারবো না। আপনি যত মাথা নিচু করতে থাকবেন আপনি তত আসলে টর্চার হতে থাকবেন। সো আমরা চাই, কারণ আমেরিকার এখানে স্বার্থ আছে, ভারতও তার গুরুত্বপূর্ণ পার্টনার, বাংলাদেশও তাই। সো আমেরিকা হয়তো তার জায়গা থেকে চেষ্টা করছে, তারা সফল হলে আমাদের জন্য ভালো। ঠিক। এম এ জলিল, এই যে ভারতকে বুঝতে হবে, ভারতকে বুঝবে দিন শেষে। ভারত না বুঝলে তো আমার তো একতরফাভাবে তো ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের দায়িত্ব তো আমার একার না। ভারত, আমরা প্রথম থেকেই বলে আসছি যে ভারত একটা দলের সাথে সম্পর্ক এতদিন প্রতিষ্ঠা করছে, একজন শেখ হাসিনা নামক একটা ব্যক্তির সাথে প্রতিষ্ঠা করছে।
তা আমরা এর আগে আহ্বান জানাইছি যে না, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের সাথে আপনি সম্পর্ক প্রতিষ্ঠা করেন, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করেন। আমরা তো প্রতিবেশীর সাথে সুসম্পর্কে বিশ্বাসী, কিন্তু সেই সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক হবে না, সেই সম্পর্ক কোনো বাংলাদেশকে করতরাজ্য বানানোর যে চক্রান্ত, সেই চক্রান্তের সম্পর্ক হবে না। সেই সম্পর্ককে আমরা অবশ্যই করি না, সেই সম্পর্ককে আমরা বিরোধিতা করি। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সমমর্যাদার ভিত্তিতে দুই রাষ্ট্রের মধ্যে যে সমস্যাগুলি আছে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই সমস্যাগুলি আমরা নিরসন চাই, মীমাংসা চাই। এইভাবেই একটা সম্পর্ক, ভারতের সাথে সুসম্পর্ক আমাদের গড়ে উঠতে। জি, একটি বিষয়ে দুজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো, আপনাকে দিয়ে শুরু করি। এবার জলিল, যে 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন খোলার কথা আসছে তখন ছাত্র রাজনীতির প্রশ্নটি বারবারই বেশ বড় করে আসছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক যখন বলেন যে আজকেই স্ট্যাটাস দিয়ে বলেছেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষেধের দাবি, আরও 14টি দফার কথা বলা হচ্ছে। যে ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবি কিভাবে দেখছেন, ছোট করে? আমি ওটা স্ট্যাটাসটা আমি পুরো পড়ি নাই, তবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা যদি বলে থাকেন, যিনি বলেছেন উনি কি রাজনীতি বিযুক্ত কোনো ছাত্র? যদি রাজনীতি বিযুক্ত উনি হয়ে থাকেন, তাহলে উনি 14 দফার কথা কেন আনেন, বা অধিকারের কথা কেন আনেন? রাজনীতি বিযুক্ত তো কোনো মানুষ না, রাষ্ট্র সমাজ নিয়ে যে চিন্তা করবে সেই রাজনীতির সাথে যুক্ত মানুষ, তাই না? এটাই তো স্বাভাবিক। আর লেজুর ভিত্তির না, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা আমাদের ছাত্র সমাজের ইতিহাস যদি বলেন, ছাত্র সমাজের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল ইতিহাস, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইতিহাসের জন্ম দিয়েছে, বারবার জন্ম দিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান বলেন, তার আগে 52-র ভাষা আন্দোলন বলেন, আমাদের সব গৌরবোজ্জ্বল ইতিহাসগুলোকে আমরা যদি করি, প্রথম প্রতিবাদটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে সারা দেশের ছাত্র সমাজের মধ্যে। আপনি নিষিদ্ধের পক্ষে তো অবশ্যই নন, তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে তো অবশ্যই। ছাত্র রাজনীতি নিষিদ্ধের তো উদ্যোগ নিয়েছিল জেনারেল এরশাদ একবার, এর আগে তো কেউ ছাত্র রাজনীতি নিষিদ্ধের উদ্যোগ আমি নিতে শুনি নাই। তো ছাত্র রাজনীতি, হ্যাঁ, ছাত্রলীগ যে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি করেছে, জঘন্য রাজনীতি করেছে, সেই অপরাজনীতি নিষিদ্ধ হতে পারে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে ডাক্তার জায়েদুর রহমান, এই যে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আমি জাস্ট দুটো বাক্য বলে শেষ করি। সেটা হলো, শিক্ষকদের কি রাজনীতি আছে লেজুর ভিত্তিক ঢাকা ভার্সিটির? নেই। আছে কি? আওয়ামী ভার্সিটি শিক্ষক লীগ, জাতীয়তাবাদী ভার্সিটি শিক্ষক দল আছে? নেই। তাদের রাজনীতি নেই। এবং তারা কি, যে রাজনীতির কারণে স্খলনের কথা বলি, তাদের কি স্খলন হয়নি? ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতির নামে সরকারি দলের সমর্থক টিচারদের কি আচরণ, কোথায় গেছে, কি করেছে, কিছু দেখতে আমাদের বাকি আছে। তা যদি হয়ে থাকে, আপনি ধরে নিলেন লেজুর ভিত্তিক রাজনীতি আপনি দলের নামে হবে না, যদিও সাংবিধানিক আরপিও অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আসলে কেউ না। ছাত্রদল কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন না, ওরা ভ্রাতৃপ্রতিম সংগঠন। আওয়ামী লীগেরও ছাত্রলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে ছিল। তো আপনি যদি ওটা নাও রাখেন, রাজনীতি ইন ফর্ম হবেই, এবং রাজনীতি ওই ফর্মে হলে যা যা সংকটের কথা বলছেন, সেই সংকট যেটা হওয়ার কথা আছে, ধরুন ওই রাজনীতির নামে নাকি তখনও কেউ প্রভাব বিস্তার করতে চাইবে, তখনও কেউ টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি করতে চায় করবে, নাম ভিন্ন থাকবে, লাল দল, নীল দল, সবুজ দল, লাল ছাত্র, সবুজ ছাত্র। তাহলে সমাধানটা কোথায়? তো আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোদিনও এই যে নামের যে রাজনীতি আছে, এটাকে নিষিদ্ধ করে আপনি কিছু করতে পারবেন। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি, ছাত্রলীগকে এরকম পান্ডায় পরিণত হতে হয়েছে কেন? ওকে চর দখলের মতো ভার্সিটি দখল করতে হয়েছে কেন? কারণ ও অবৈধভাবে ক্ষমতায় থাকবে। ও যদি গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকতো, ও সবাইকে পেটানো লাগতো না, নির্বাচন হবে, নির্বাচন হলে ওকে পালাতে হতো না। ও জানে আমি এখন যদি সবাইকে এখানে ঘর ছাড়া করতে না পারি,
আমি না হয় আমাকে ঘরছাড়া করে ফেলবে। সো গণতান্ত্রিক ব্যবস্থা যদি চলে, ক্রমাগত যদি চলতে থাকে, হ্যাঁ কিছু খটমট কিছু ঝামেলা হবেই, তো নিষিদ্ধের অন্তত প্রয়োজন আমি হবে মনে না। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।